আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব 50। লেখিকা সাদিয়া। গল্পের শুরুতে সবাইকে বিনীত নিবেদন, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, তাই যারা যারা আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। ঈদের মিষ্টি সুবাস আর নানান খাবারের লোভনীয় সুঘ্রাণে মৌ মৌ করছিল চারপাশ। এই আনন্দমুখর সময়েও স্তব্ধ মায়েরা। তার চোখের পাতায় থমকে আছে বিস্ময়, মুখের রেখায় জড়ানো নির্বাকতা। বিমূঢ় অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে দেখছে হাতের লেখাটা। কে লিখবে এভাবে আম্মু? সম্ভব নয়। তবে বাসায় তুহিন ভাইয়া থাকলেও বলা যেত দুষ্টুমি করে লিখেছে। সেও তো নেই, তবে লিখবেটাকে? প্রশ্নাত্মক চাহনিতে মায়েরা দ্রুত মায়ের কাছে যায়। গিয়ে দেখতে পায় তার মা সবেমাত্র দুধ জাল করছে। সে তো অবাক। ফাতেমা বেগম প্রতি ঈদে ফজরের নামাজ পড়ে আর ঘুমাতে যান না। সোজা রান্নাঘরে গিয়ে সকাল 8টার মাঝে সমস্ত আয়োজন শেষ করেন। এখনো রান্না হয়নি আম্মু? পেছন ফিরে তাকান ফাতেমা বেগম। দুধে এলাচ আর চিনি দিতে দিতে সুধান, উঠে গেছিস? নবাবজাদি, যখন ঘুম ভাঙার দরকার হয় তখন তো কাদা কাদা হয়ে থাকিস। আমি গরম গরম সেমাই খেতে পারি না বলে তুমি না ভোর রাতেই পায়েস আর সেমাই রান্না করে রাখো। আজ এত দেরি করলে পোলাও গোস্ত সব রান্না করবে না? বিরিয়ানি, তোর পছন্দের চিংড়ি ভুনা, সর্ষে ইলিশ, রুই মাছ আর গরুর গোস্ত রান্না হয়েছে। দুপুরে আরও কিছু করতে হবে। চোখ বড় বড় করে মায়েরা প্রশ্ন করে, এসব কিছু তো নাস্তার পরে রান্না করো, এবার ভিন্ন কেন? আর এবার আমরা মানুষ কম, তবে এত আয়োজন কিসের? তোর আব্বুর মেহমান আসবে, এখন যা গিয়ে ফ্রেশ হয়ে এসে পায়েস খা। সেসবে পাত্তা না দিয়ে মায়েরা আমতা আমতা করে প্রশ্ন করে, আমার রুমে কেউ ঢুকেছিল মা? ফাতেমা বেগম ভুরু সংকুচিত করে তাকান। আশ্চর্য কণ্ঠে তিনি নিজেও প্রশ্ন করেন, কে ঢুকবে? মায়েরা কি বলবে বুঝতে পারে না, তবুও থেমে থেমে বলল, আম্মু তুমি কি আমার হাতে মেহেদি? আর কিছু বলতে পারে না সে। কথা লেগে আসে, হাত দুটি জড়তায় কচলা কচলি করছে। অমনি ফাতেমা বেগম প্রশ্ন করেন, কি রে মায়েরা, তুই হাতে মেহেদি দিসনি? অন্য সময় তো 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে থাকিস, এবার দিলি না কেন? বিয়ের পর এটাই তোর প্রথম ঈদ। জবাব দেয় না মায়েরা। মন মরা মুখটার প্রতি রেখায় জমে থাকে নিঃশব্দ বিষণ্ণতা। এক অদৃশ্য কষ্টের হৃদয় জ্বলে পুড়ে খান। মাথা নুয়ে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে, বিয়ে নামক বন্ধন জীবনে এই প্রথম আমায় বিষাদ মোড়ানো ঈদ উপহার দিল। কি রে, কি বিড়বিড় করছিস? না, কিছু না। কিছু না হলেই ভালো, যা গিয়ে ফ্রেশ হয়ে তুহিন কল দিতে বলেছে তোকে। ভাইয়ের কথা মনে পড়ে মনটা আরও খারাপ হলো। হৃদয়ে টান অনুভব করলো। এই প্রথম তার ভাইকে ছাড়া ঈদ কাটাতে হচ্ছে। এবারের ঈদ যেন তার প্রাপ্তির খাতা শূন্য করেছে। আমার আম্মা মায়েরা। জি আব্বা। এ কি, ফোন নিয়ে বসে আছো কেন? এখনো গোসল করনি? মায়েরা জানলার পাশে বিষণ্ণ মুখে বসে আছে ফোন নিয়ে। দেখা জিনিসও বারবার চেক করছে। হৃদয়টা পুড়ছে দৃঢ় নিঃশ্বাস যন্ত্রণায়। একটা বার ও কি কল করা যেত না? এত নিষ্ঠুর, এত পাষণ্ড কি করে হতে পারে? কোনো মানুষ চাপা কষ্টে চোখ দুটি ছলছল করে উঠলেও বাবার সামনে তা নির্গত হতে দেয় না। কি হলো মা, চুপ করে বসে আছো কেন? ম্লান হেসে বলে, করবো আব্বু। করবো না মা, এখনই যাও গোসলে। আমি মাঠ থেকে এসে যেন দেখি তুমি তৈরি।
ঠিক আছে আব্বু, মাথা নিচু করে ক্ষীণ গলায় জবাব দেয়। মহিন সাহেব এগিয়ে আসেন মেয়ের কাছে, কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকেন। এটাই কি মেয়ের সাথে ওনার কাটানো শেষ ঈদ? সময়ক্রমে তুলে দেয়নি বলে নয়তো মেয়েটা আজ অন্যের বাড়িতে থাকতো। আচ্ছা, তুলে নেওয়ার পর ওরা কি কখনো তাদের সাথে ঈদ কাটাতে দেবে? আদরের মেয়েটাকে, এত আদর করে বড় করা মেয়েটা বিয়ের পর আর ঈদ কাটাতে পারে নিজের বাবা মার সাথে? দুনিয়ার কি নিষ্ঠুর নিয়ম যে মেয়ের মুখ না দেখে ওনার ঈদের সকাল শুরু হয় না। পরের বার থেকে ওনার সেই আদরের মেয়ে থাকবে অন্যের বাড়িতে। বুকটা হাহাকার করে ওঠে মহিন সাহেবের। বুকের মুচড়ানিতে চোখ দুটি করে ওঠে চিকচিক। সেটাকে কঠিন হৃদয়ে চাপা দিয়ে তিনি হেসে বলেন, আমি মাঠ থেকে এসে জন্য দেখি তুমি রেডি হয়ে গিয়েছো। তাড়াতাড়ি করবে কিন্তু। আর এবার জামাই এর দেওয়া কাপড়টা পরে ঈদ শুরু করবে, কেমন? মায়েরা জবাব দেয় না, নিঃশব্দে তাকায় বাবার দিকে। মহিন সাহেব মেয়ের কপালে আদুরে পরশ ঝাঁপিয়ে ঘর থেকে বের হয়। বুকের বাপাসটা বড্ড চিনচিন করছে ওনার। এই প্রথম ছেলেটাকে ছাড়া ঈদের মাঠে যেতে হচ্ছে। প্রতিবার ছেলে নামাজে যাওয়ার আগে ব্র্যান্ডের আতর মাখিয়ে দেয় ওনার শরীরে, অথচ এবার ঈদে ছেলে ওনার থেকে 1000 মাইল দূরে একা একা মাঠে যেতে ওনার সে কি যে কষ্ট হচ্ছিল বুকের ভেতর। গোসল করে এসে মায়েরা বিছানায় সব নতুন কাপড় জুতা এনে টাল নিয়ে ফেলে রেখেছে। তার একটুও ইচ্ছা হচ্ছে না ঈদের জামা পরতে, শুধু আব্বু মন খারাপ করবে বলে না পরলেও পারছে না। এবার মনে কোনো আনন্দ উল্লাস কিচ্ছু পাচ্ছে না। আশ্চর্য, হুট করে সে কি বড় হয়ে গেল? শুনেছে বড় হয়ে গেলে নাকি ঈদের আনন্দ খুঁজে পাওয়া যায় না, অথচ প্রতি বছর আব্বু ভাইয়া মাঠ থেকে আসার আগে নতুন জামা পরে সেজেগুজে সালামি আদায় করার সে কি তাড়া আর উচ্ছ্বাস কোথায় গেল সেসব? নাকি ওই কঠিন পাষাণ মানবটার দেওয়া যন্ত্রণায় সেসব চাপা পড়েছে? আব্বু আম্মু বারবার করে ইহামের দেওয়া কাপড়টা পরতে বললেও মায়েরা সেটা পরেনি। কেন পরবে? শুধু দায়িত্ব দেখাতে টাকা পাঠিয়েছে। একবার তো কল দিয়ে খোঁজটাও নেয়নি। তবে সে কেন ওনার দেওয়া কাপড়টাই পরতে যাবে? পরেনি মায়েরা। বাবার দেওয়া পার্পল কালারের একটা জর্জেট গাউন গায়ে দিয়েছে। মুখে শুধু টোনার দেওয়ার পর একটু ক্রিম লাগিয়েছে, এছাড়া আর কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। জানালার কাছে দাঁড়িয়ে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। আব্বু নামাজ থেকে এসেই তাকে নিয়ে খেতে বসেছিল, কিন্তু 2 লোকমা বিরিয়ানি খেয়ে আর কিছুই ভালো লাগছিল না। একটা মাস রোজার কারণে নাকি ফাঁপা কষ্টটা পেট ফুলিয়ে রেখেছিল বোঝেনি সে। বিষাদ ভাবটা মায়রার মুখের আশপাশে খেলা করছে। উদাস নজরে তাকিয়ে আছে হাতে গোটা গোটা অক্ষরে ফাহাদিয়াম চৌধুরী লেখাটার দিকে। কানে মৃদু একটা আওয়াজ হলেও মায়রা চোখ তুলে তাকালো না। বিভোর নয়নে তাকিয়ে রইল কেবল হাতের তালুর দিকে। চোখে অপার্থিব ঘোর নিয়ে তাকিয়ে আছে লেখাটার দিকে। নিঃশব্দ এক টানে নিজেকে হারিয়ে আলতো করে ছুঁয়ে দিল সেই লেখাটার উপর। পুনরায় দরজায় আর একটু জোরে শব্দ হতেই নিষ্পলক চোখে ঘাড় উঁচু করে তাকালো। সময়টা যেন সেখানেই থমকে গেছে। এক অবিশ্বাস্য নয়নে মায়েরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কেবল। মস্তিষ্ক কিংকর্তব্য বিমূঢ়, চোখে মুখে নিঃশ্বাস বিষণ্ণতা। বিস্ময়ে এক ঝাপটা যেন হাওয়ার মতো বয়ে গেল সারা অঙ্গে। বুকের ভেতরটা হঠাৎ ধক করে কেঁপে উঠল, যেন জমে থাকা আবেগগুলো হঠাৎ বুনো ফুলের মতো বিস্ফোরণ ঘটিয়েছে। অসাড় হাত পাগুলিও মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা চোখের পাতাগুলি আস্তে ধীরে বন্ধ করে আবার মেলে তাকালো। না, যা দেখছে, যতটুক দেখছে নেত্রপল্লবে, তার সবটুকুই বাস্তব। মুহূর্তে গহীন কোণে
উলটপালট ঝড় বইতে শুরু করলো। বহুদিনের জমানো ব্যথাটা আবারও চিনচিন করে রন্ধ্রে রন্ধ্রে ছুটে গেল। ব্যথার তুর চোখের পাতায় কুয়াশার মতো ভেসে উঠছে। সেই চেনা কঠোর আর শীতল মুখশ্রী সিনা টান টান করে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। মায়েরা এখনো যেন বিশ্বাস করতে চাইছে না ঝাপসা চোখের দৃষ্টিকে। ওই তো কঠিন পাষাণ মানবটা কেমন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, যার আদল থেকে জ্যোতির মতো ঝরছে আভিজাত্য মেশানো এক নীরব গাম্ভীর্য। ইহাম নিষ্প্রভ তাকিয়ে দেখে যায় চোখের সামনে দাঁড়ানো এক হুড়পড়িকে। উত্তপ্ত বুকটা মুহূর্তে বরফের মতো শান্ত শীতল হয়ে উঠল, যেন এতদিনে জ্বালাময় তৃষ্ণা চোখের এক পলকে নিভে বাড়ি হলো। কাল রাতের ঘটনা। পুরো একটা মাসে ইহাম নিজের সাথে নিজে যুদ্ধ করেছে। নিদারুণ এক যন্ত্রণা দগ্ধ তাকে তিলে তিলে করেছে ঘায়েল। অফিস ফিরে এসে যখন মায়রাকে 2 বার কল দিল আর মেয়েটা ধরল না, তখন সে বুঝে গিয়েছিল ওই মেয়ে ছাড়া তার আর নিঃশ্বাস নেওয়া হবে না। আর না, ওই বেয়াদব মেয়েটার কাছে না গেলে, চোখের সামনে না দেখলে বুকের জ্বালা কমবে না, এবং কি অক্সিজেনের অভাবে কাতরাতে কাতরাতেই প্রাণ যাবে বোধ হয়। যেহেতু সে কোনো মিশন বা ঘাঁটিতে নেই, তাই সিও এর কাছ থেকে রাতেই পেসলাভ বা অফ নাইট ফ্যামিলি ভিজিট এর অনুমতি নিয়ে নেয়। এটা মূলত পূর্ণ ছুটি নয়, ডিউটির মধ্যে একটা সাময়িক অবকাশ মাত্র। শুধুমাত্র ঈদের দিনটুক হাতে নিয়ে এসেছে। কাল আবার অফিসে জয়েন করতে হবে, তাই ভোর দিকেই ব্যক্তিগত খরচে হেলিকপ্টার দিয়ে সবার সাথে এসেছে তাই ভোর দিকেই ব্যক্তিগত খরচে হেলিকপ্টার দিয়ে সবার আগে এসেছে এই বাড়িতেই। মায়েরা তখন ঘুমে মগ্ন, আর সে চুপচাপ নিশ্চল পায়ে এসে বিছানার কাছটায় হাঁটুভাস করে ফ্লোরে বসে। ঘুমন্ত মায়েরার দিকে তৃষ্ণার্ত 2টি চোখ মেলে নিভৃতে কত সময় দেখে যায় তার কোনো হিসেব নেই। মায়েরার শুভ্র হাত দুটি দেখে নিজ হাতেই নামটা লিখে দেয়। মেয়েদের এসব বিষয়ে সে খুবই কাঁচা। ফাতেমা বেগম রাতেই মাংস ডিপ ফ্রিজ থেকে নরমালে রেখেছিলেন। মেয়ের জামাইকে দেখে সঙ্গে সঙ্গে তিনি বিরিয়ানি চাপিয়ে দেন চুলায়। ইহাম মায়রার রুমে থাকতে থাকতেই তিনি রান্না শেষ করেন। যাওয়ার আগে জোর করে বিরিয়ানি খাইয়ে পরে ছাড়েন। বারবার বলেছিলেন মায়রাকে ডাকতে, তখন ইহামই বারণ করেছিল। মাঠ থেকে এসে সারপ্রাইজ দিবে বলে হালকা করে কেশে ইহাম গলা পরিষ্কার করলো। মায়া মায়া আধো আধো নজরে ইহাম মায়রার চোখের দিকে তাকিয়েই ঘরে ঢুকলো। উল্টো ঘুরে দরজাটা বন্ধ করতেই এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাসটা মায়েরা বহু কষ্টে মৃদু আওয়াজ করে ছাড়লো। বুকের ভিতর তীব্র আলোড়নে নিঃশ্বাস জড়ো হয়ে এলো। হাত পা গুলি কাঁপছে। এক নিঃশ্বাস অবশ ভাব শরীরে হাড় মজ্জায় ছড়িয়ে গেল। মন্থর বেগে পা ফেলে ফেলে ইহাম এগিয়ে এলো তার কাছে। তার প্রতিটি পায়ের কদম যেন পূর্বের তুলনায় আরো বেশি করে নিঃশ্বাস রোধ করে দিচ্ছিল মায়রার। তার প্রতিটি পায়ের কদম যেন পূর্বের তুলনায় আরো বেশি করে নিঃশ্বাস রোধ করে দিচ্ছিল মায়রার। মেয়েটার চোখে চোখ রেখে ইহাম এগিয়ে এসে তার খুব কাছে দাঁড়ায়। কিছু সময় দুজন নিভৃতে কেমন চোখের চাহনিতেই নিজেদের মনের সকল কথা, নিগূঢ় অভিযোগ গুলি জানাতে থাকে একে একে। ইহাম নিজের ডান হাতটা বাড়িয়ে মায়রার বামগাল স্পর্শ করে। বৃদ্ধা আঙুলটা কানের পাশে গালের উপর রেখে বাকি গুলি মেয়ের উন্মুক্ত চুলে
গলিয়ে দিয়েছে। মায়রার মাথাটা খানিক এগিয়ে এনে ইহাম টুক করে প্রথমে মেয়েটার কপালে চুমো খায় খুব সময় নিয়ে। ললাটে ভিজে ওষ্ঠের পরশ আর ইহামের গা থেকে ভেসে আসা ওই মাতাল করা সুবাস মায়রার ভেতর উলটপালট করে দেয়। বিক্ষিপ্ত আন্দোলনে নামে হৃদয়। মায়রার চোখের দিকে গাঢ় মোহের দৃষ্টি ফেলে ইহাম বিড়বিড় করে বলে, ঈদ মোবারক আমার বেয়াদব জান। কিছু সময় ইহাম প্রগাঢ় দৃষ্টিতে পরখ করতে থাকে গোটা মায়রাকে। এক অদৃশ্য অস্থিরতা মায়রার ভেতরকে অস্থির করে তুলে। ইচ্ছা হয় ঝাপটে ধরতে লোকটাকে, ওনার সুবাসিত ওমে নিজেকে গলিয়ে দিতে, কিন্তু সে পারছে না। তার কম্পিত অসাড় নিস্তেজ শরীর নাকি মনের বাধা তাকে আটকে দিচ্ছে সে বুঝতে অক্ষম। মুখ বাড়িয়ে ইহাম সেই আগের নিয়মে মায়রার ঠোঁটের এক কোণায় ছোট্ট অথচ শব্দ করে চুমু খায়। লজ্জা অস্বস্তিতে মায়রা নুয়ে এতটুক হয়ে গেল। নিঃশ্বাস জড়তা আর অতিরিক্ত অস্থিরতা ভেতরে জলোচ্ছ্বাস তৈরি করেছে। মায়রা 2 পা এগিয়ে গিয়ে নিজের জায়গা পরিবর্তন করলো। সে মানুষটার থেকে লোকানোর অভিপ্রায়। ইহাম বুঝলো সেটা। পুনরায় নিজে গিয়ে মায়রার পাশে দাঁড়াতেই মাথাটা একেবারে বুকের সাথে মিশিয়ে নিল মেয়েটার। ইহাম শক্ত করে নজর কাড়া দৃষ্টিতে তাকিয়ে মায়রার মাথা তুলে, বেশি কিছু তো করিনি, তবে লজ্জায় লাল টুকটুকে হয়ে যাচ্ছ কেন মায়রা? তপ্ত হয় মায়রার ভেতরটা। দেখো লোকটা কিভাবে কথা বলছে, যেন সব স্বাভাবিক, অথচ পুরো 1 মাস মুখের কথাটুক বলেনি, আর এখন এতটা নর্মাল বিহেভিয়ার করছে। একটু পর বলতেও পারে ওসব ভুলে যাও, ইটস নর্মাল। মায়রার অভিমানে বুক ভার হয়। লোকটাকে এড়াতে সে 1 পা এগিয়ে দিতেই ইহাম খপ করে তার হাত ধরে। নিদারুণ অস্থিরতায় ভেতরটা আনচান করে ওঠে মায়রার। লম্বা শ্বাস টেনে দাঁত খিঁচে নিবারণ করার চেষ্টা চালাই অন্তঃকরণের দাপাদাপি। কি হলো? মোবারকবাদ জানাবেন না মিসেস চৌধুরী? বুকের গহীনে কেউ তীব্র বিষাক্ত ফলা নিক্ষেপ করেছে এমন যন্ত্রণা হলো মায়রার। ভেতরের সকল অস্বস্তি যেন গলার কাছটায় দলা পাকিয়ে এলো। ঠিক যেমন প্রথম হতো তার চেয়েও বেশি লাগছে। এই 1 মাসে যেন লোকটার থেকে অনেকটা দূরে চলে গিয়েছে সে। অথচ বদমাশ লোকটাকে দেখো, যেন সব ঠিক স্বাভাবিক। ইহাম 1 পা বাড়িয়ে মায়রার মুখোমুখি হলো। বাঁ হাতটা উল্টে পাল্টে সেই আগের মতো সফেদ মেহেদির রংবিহীন হাতখানা দেখে চোখ সরু করে। অতঃপর নিজের লেখার নামটার দিকে তাকিয়ে নেশালো গলায় শুধায়, মেহেদি দাওনি, অথচ আমার নাম লিখে বসে আছো? ইহামের চোখ দুটিতে কেমন রসিকতা খেলে গেল। মায়রার খুব মন চাইলো ওটা আমি লিখিনি বলতে, কিন্তু গলা দিয়ে বের হলো না। হাতটা মুচড়াতে কেবল বলল, ছাড়ুন। মুহূর্তে ইহাম হ্যাচকা টানে নিজেদের সকল দূরত্বটুক দূর করে একেবারে মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে নেয়। কোমরের পাশে শক্ত হাত গলিয়ে মায়রার পেলব শরীরখানা নিজের সাথে লাগিয়ে রেখে হিসিস করে জবাব দিল, ছেড়ে দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে এসেছি নাকি? সব হিসাব পাই টু পাই করে নিয়ে তবেই না তুমি ফাহাদ ইহাম চৌধুরীর থেকে নিস্তার পাবে। ভেতরটার মাত্রাতিরিক্ত অস্থিরতা হাঁসফাঁস করে তোলে। চোখ তুলে তাকাতে পারে না মায়রা। ইহাম নিজের মুখটা ওর মুখের খুব কাছে এনে দৃষ্টি নত করে দেখে যায় লাজে টুকটুক হয়ে যাওয়া তার রাঙা পরীকে। ভেতরে ছলকে ওঠে নীরব বাসনা। ফিসফিস করে জানায়, আগেই লজ্জায় চেরি হয়ে যেও না ডিয়ার, সময় আরও বাকি আছে। নিজের লাল ফেস কন্ট্রোল করো, নয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না মেরি জান। লজ্জায় মরে যেতে ইচ্ছা হয় মায়রার। বেহায়া পুরুষটাকে দেখো, কত নির্লজ্জগিরি দেখাচ্ছে। মনে হচ্ছে এই কতদিনে তার সাথে ওনার মাখো ভাব ছিল, কিন্তু সে সব কিছু হিসাব নিকাশ করে মনে রেখেছে। বিরক্ত মায়রা সরে আসতে চাইলে
ইহাম আরও চেপে ধরে তাকে নিজের সাথে। হিসাব পরে হবে, আগে নিজের হাত রাঙাও। বিয়ে করেছি কি ঈদের দিন, সারা বছরের মতো বউয়ের সাদা হাত দেখব বলে? মায়েরা দৃষ্টি নত করে জানায়, আমি মেহেদি দিব না। তুমি না দিলে দেওয়ার ব্যবস্থা করব আমি, একই ভঙ্গিতে বলল ইহাম। ছাড়ুন আমায়। ছাড়বো তো আমি নিশ্চয়, তবে আগে আমার পাওনাগুলি উসুল করে। কোনো জবাব দেয় না মায়েরা, গাল ফুলিয়ে অন্যদিকে চেয়ে থাকে। ঢং দেখাচ্ছে এসে, 1 মাস কোথায় ছিল একটাবার খবর নেয়নি, আর এখন রং এর আধিক্যতা দেখাতে আসছে। কিছুতেই মেহেদি দিবে না সে। লুক অ্যাট মি মায়েরা, চিরাগত সেই গম্ভীর মোটা কণ্ঠ। তাকায় না মায়েরা। ইহাম আবার বলে, আমার দিকে তাকাও। মায়েরাকে তেড়ামি করতে দেখে এক হাত দিয়ে মেয়েটার কোমর এখনো পেঁচিয়ে রেখে অন্য হাত মায়েরার থুতনি স্পর্শ করে নিজের দিকে ফেরায়। তাকাতে বলেছি তো আমার দিকে, কানেও কি কম শুনতে পাও নাকি? আর যাই হোক, আপনার কথা শুনতে চাইছি না, ছাড়ুন আমায়। ছাড়বো, আগে বলো তুমি মেহেদি দিবে। কি হলো, জবাব দাও। ছাড়ুন আমায়। কোমরে আরেকটু চাপ দিয়েই মায়েরাকে নিজের সাথে আরও এঁটে নিল সে। হিস হিস করে বলল, আনসার মি, নয়তো আর ছাড়ছিও না। এভাবেই রাখবো সারাদিন। বেহায়া, অসভ্য, নির্লজ্জ লোক। শব্দগুলি মায়েরার মনে উদয় হলো। বিরক্তিতে বলল, আমি মেহেদি দিতে পারি না, ছাড়ুন। ওকে ফাইন। মায়েরাকে ছেড়ে দিয়ে শুভ্র পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করতে করতে বলল, যে দিতে পারবে তাকেই আনছি। পরপরই কারো নাম্বার খুঁজতে লাগলো ইহাম, আর চোখে বিরক্তিতে তাকিয়ে মায়েরার ইচ্ছা না থাকা সত্ত্বেও জিজ্ঞেস করলো, কাকে আনবেন? ফোনের দিকে তাকিয়েই ইহাম জবাব দিল, আর্টিস্টকে, যে তোমায় মেহেদি দিয়ে দিতে পারবে। মায়েরা চেঁচিয়ে বলে উঠল, মানে? ঈদেও মেহেদি ছাড়া থাকবে নাকি? না, আমি মেহেদি দিব না। কাউকে আসতে বলবেন না। দিবে? আমি চাই তুমি দিবে, মানে দিবে। জোর খাটাচ্ছেন নাকি আমার উপর? এই পর্যায়ে ইহাম একটু নরম হলো, কোমল গলায় বলল, আমি তোমার হাত মেহেদি রাঙা দেখতে চাইছি, দ্যাটস ইট। ইহামের কথায় মায়েরা চুপ হয়ে যায়। থমথমে মুখে দাঁড়িয়ে আর চোখে দেখে গেল পাষাণ মানুষটাকে। এই মুহূর্তে ভেতরটা এত হাকুবাকু করছে কেন? স্পন্দনটাও যেন বেগতিক হারে বেড়েছে। এক সবই কি লোকটাকে কেবল সামনে দেখে হচ্ছে নাকি? দূর কোথায় গেল ইমরানের নাম্বারটা? ওর বোনই তো আর্টিস্ট। দূর বাল, নাম্বারটা কোন চিপায় গিয়ে লুকিয়েছে? ইহামের কথায় তবদা খেয়ে গেল মায়েরা। চোখ দুটি আশ্চর্যে বড় বড় করে তাকিয়ে রইল। মুখের একই ভাষা এই লোকের? এই ধরনের কথাও বলে নাকি উনি? ইমরানের বোনকে কল দিয়ে জানা গেল তারা গ্রামের বাড়ি বরিশাল গিয়েছে ঈদ কাটাতে। এটা শুনে ইহাম আর এক আর্টিস্টের নাম্বার চাইল। তা দেখে মায়েরা বিরক্ত হয়ে বলল, আপনার এসব ঢং বন্ধ করুন তো। আমি নিজেই মেহেদি দিতে পারবো, আমার কোনো আর্টিস্ট ফার্টিস্ট লাগবে না। ভুরু কুচকে ইহাম বলে, তো এতক্ষণ কি মজা নিলে আমার সাথে? তিক্ত মুখে মায়েরাও জবাব দেয়, মজা না ছাই। চলে যাওয়ার জন্য মায়েরা পা বাড়াতে ইহাম হাত টেনে ধরে। মায়েরাও সরু চোখে তাকায় আচমকা। ইহাম নেশা নেশা চোখে বক্র কণ্ঠে শুধায়, এর জন্য আপনার ঠিক কী শাস্তি দেওয়া যায় মিসেস চৌধুরী? চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আবারও আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি যারা যারা দেখছেন তারা সবাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে